প্রকাশনা সংস্থা পত্রভারতী এবং যে বইটি আজকে প্রকাশিত হতে চলেছে হে তথাগত, এই বইয়ের লেখক আমি হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, নমস্কার এবং প্রণাম জানাই। বললাম, প্রথম হচ্ছে আমি অনুপ্রাণিত হয়েছিলাম বুদ্ধ ধর্ম সম্পর্কে হচ্ছে রবীন্দ্রনাথের কথা ও কাহিনী পড়ে। পূজারী নিয়ে আছে, অন্য লেখাগুলো আছে, আপনারা জানেন, নতুন করে বলার কোনো কিছু নেই। পরবর্তীকালে চেষ্টা করেছি এই বিষয় সম্বন্ধে যখন আকৃষ্ট হয়েছি, দর্শন সম্বন্ধে যখন আকৃষ্ট হয়েছি, এবং আমি ব্যক্তিগতভাবে ভগবান বুদ্ধকে যেভাবে দেখি আর কি, যে তিনি হচ্ছেন ভারতবর্ষের বুকে আগত প্রথম কয়েকজন দার্শনিকের মধ্যে একজন। আমি ওই বিতর্কে যেতে যাচ্ছি না তিনি ভগবান কি ভগবান নয়, কিন্তু এটা হচ্ছে নিঃসন্দেহে বলা যেতে পারে যে ভারতবর্ষে যে কজন সারা পৃথিবীতে প্রেম মৈত্রীর আদর্শ নিয়ে যে কজন দার্শনিক এসেছিলেন তার মধ্যে হচ্ছে ভগবান বুদ্ধ অন্যতম। এবং তার ভাবনা, এই যে সারা পৃথিবীব্যাপী সংঘাত, আজও হচ্ছে প্রাসঙ্গিক। আমি যখন ধীরে ধীরে গভীরে ঢুকি তখন বৌদ্ধ তীর্থক্ষেত্রগুলো আমি ঘুরবার বা দর্শন করবার চেষ্টা করি। আমাদের দেশে যেগুলো আছে, বাংলাদেশ, এগুলোর পরে আমি পরিভ্রমণ করি হচ্ছে সাউথ ইস্ট এশিয়ায় যে সমস্ত বৌদ্ধ তীর্থক্ষেত্রগুলো আছে। প্রায় সবকটা বৌদ্ধ তীর্থ, মানে সব বললে পরে কথাটা ভুল হবে আর কি, যতগুলো বড় বৌদ্ধ তীর্থক্ষেত্র আছে আমাদের এশিয়া মহাদেশে প্রায় সবগুলোই আমি দেখার চেষ্টা করেছি। এই বইটা আমি লিখেছি এই কারণে, আমার মনে হয়েছে যে প্রচলিত যে ভাবনা আমাদের বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ চিন্তা সম্বন্ধে যে ভাবনা বা তার জীবনাবলী যে সমস্ত ঘটনাবলী আছে, সেগুলো অনেক ক্ষেত্রেই বৌদ্ধ সূত্র সমর্থনযুক্ত নয় আর কি। মানে বুদ্ধ সূত্র সেগুলোকে সমর্থন করছে না, সেগুলো হচ্ছে গালগল্প হিসেবেই রয়েছে। এবং যখন এই প্রচলিত ভাবনার বিপক্ষে যাচ্ছি আর কি, সেই কাহিনীগুলোতে কিন্তু আমি কোন বুদ্ধ সূত্র থেকে আমি বা কোন বই থেকে আমি এটা সংগৃহীত করেছি সেটার রেফারেন্স আমি দিয়ে দিয়েছি। আমি প্রতিটা লেখার শেষে আমি কোন জায়গা থেকে এইটি সংগ্রহ করেছি, কোন সূত্র বা কোন ধর্মগ্রন্থ থেকে আমি সংগ্রহ করেছি, আর সেটা আমি লিখে দিয়েছি। এবং এইটা শুধুমাত্র বুদ্ধের জীবনীকার মানে তার জীবিত অবস্থার কাহিনী নয়, আজও এই মুহূর্তে মানে বৌদ্ধ দর্শন কতটা প্রাসঙ্গিক এবং সমাজে বুদ্ধ দর্শনের কি প্রভাব আছে আর কি, মানে সেই কাহিনীও এখানে আছে। মানে এই মানে বইটির পটভূমি কোনো জায়গায় হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, কোনো সময় হচ্ছে মুঘল ভারত, আবার মানে গতকালের ভারতবর্ষও আছে। এই বইটা হচ্ছে বুদ্ধের যে দর্শন, বুদ্ধের যে ভাবনা, বুদ্ধের যে চেতনা, তার ফলশ্রুতি হচ্ছে এই বইটা। তবে এই বইটি কোনো অবস্থাতেই কোনো মানে তাত্ত্বিক বা প্রবন্ধের বই নয়। এইটা হচ্ছে বুদ্ধের দর্শন এবং বুদ্ধের ভাবনা, সেই আলোকে আলোকিত হচ্ছে একটি বই। আর নিজে একজন বুদ্ধ প্রেমী হিসেবে, বুদ্ধ শাস্ত্রের ছাত্র হিসেবে, এবং হচ্ছে ঘটনাচক্রে এ খোঁজ তো কোনোদিন শেষ হয় না বুদ্ধের খোঁজে। সারা পৃথিবী, মূলত সাউথ ইস্ট এশিয়ার যত দেশ আছে আর কি, আমি সেই দেশগুলোতে ঘুরেছি। এবং বুদ্ধের মৃত্যুর প্রায় 2-2.5 হাজার বছর পরে এখন আমাদের এশিয়া মহাদেশে বুদ্ধের ভাবনার কতটা প্রাসঙ্গিকতা, কীভাবে তারা দেখছেন, এর ওপর ভিত্তি করেই গল্প উপন্যাসের আধারে আমি এই বইটি লিখেছি। এবং এই বইটির বেশ কিছু অংশ প্রচলিত যে ভাবনা, সেই প্রচলিত ভাবনাকে চ্যালেঞ্জ করে। মানে আমরা সাধারণত বুদ্ধের সম্বন্ধে যা পড়ে এসেছি বা জেনে এসেছি, পাঠকরা যখন পড়বেন তখন মনে হতে পারে আমি তো শুনেছি অন্য, আমি তো জেনেছি অন্য। কারণ ছোটোবেলা থেকে আমরা নানা মিথ জানি। আমি সব লেখারই শেষে লেখাটির মানে কোন সূত্রে আমি লেখাটা লাভ করেছি, বইটি কোন বই, সেগুলো আমি, এবং কোন সূত্র, কোন ভাবনা। সূত্র বলতে আপনারা হয়তো জানেন যে সূত্র হচ্ছে বুদ্ধদেবের সরাসরি মুখনিসৃত বাণী হচ্ছে, তাকে বলা হচ্ছে সূত্র। যেরকম একটু আগে বলছিলাম যে কি বলে বুদ্ধের গৃহত্যাগের কথা, যে যশোধরা এবং রাহুলকে রেখে দিয়ে চলে গেছিলেন, বুদ্ধের নিজের সূত্রের মধ্যে আছে যে আমি তাদের সঙ্গে দেখা করে গেছিলাম। এইরকম বেশ কিছু প্রচলিত মিথ। বা ধরুন একটু অন্যরকমভাবে বলি, যে বুদ্ধ সমস্ত রিপুকে জয় করেছিলেন, কিন্তু এরকম কি কোনো ঘটনা হয়েছিল যখন বুদ্ধকেও কলঙ্কিত হতে হয়েছিল?
অথবা ধরুন উনি ক্ষমাময় প্রেমময়, সবাইকে তিনি ক্ষমা করেছিলেন, কিন্তু এটা কি সত্যি তিনি সবাইকে শেষ পর্যন্ত ক্ষমা করতে পেরেছিলেন, নাকি বলেছিলেন যে আমি অমুককে আমি ক্ষমা করতে পারলাম না? তার ব্যাখ্যা আছে, এবং সেগুলো সবই হচ্ছে বুদ্ধ সূত্রের আলোকে ব্যাখ্যা। আমি চেষ্টা করেছি নতুন আঙ্গিকে এটা মানুষের সামনে গল্প উপন্যাসগুলোর মাধ্যমে তুলে ধরার জন্য।